রাশিয়া ইউক্রেন দ্বিতীয় দফার আলোচনায় মানবিক করিডোর খুলতে সম্মত রাশিয়া ইউক্রেন। শক্তি না থাকলে আমাকে বিমান দিন, ন্যাটোকে ক্ষুব্ধ হয়ে জেলেনস্কি পুতিনের সাথে সরাসরি বৈঠকের আহ্বান। ইউক্রেন তুরস্কে ড্রোন কিনেছে, সহায়তা নয়। বড় ভুল করছেন, পুতিনকে সাবধান করলেন ম্যাক্রো। ইউক্রেনে সফল হয়ে তবেই থামবো, ম্যাক্রনকে পুতিন। সৌদির সম্ভাব্য মিত্র ইসরায়েল, বাইডেন আমাকে ভুল বুঝলে পরোয়া করি না। মিনস্কে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে রাশিয়া বেলারুশকে মার্কিন হুমকি, পারমাণবিক অস্ত্রবিরোধী বিমানের পরীক্ষা করল আমেরিকা। রাশিয়ার মতো ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বললেন প্রখ্যাত লেবানি নেতা। আহত সেনাদের বেলারুশ পাঠাচ্ছে রাশিয়া। এবার পাল্টা পদক্ষেপ রাশিয়া, বিপাকে যুক্তরাষ্ট্র জার্মানি। নিরাপদ আশ্রয়ে ইউক্রেনে বাংলাদেশি জাহাজের নাবিকরা নেওয়া হচ্ছে পোল্যান্ডে। এবং সবশেষে থাকছে, বাংলাদেশে সৌদি আরব $700 কোটি বিনিয়োগ করবে। রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিতীয় দফা বৈঠক শেষ। বৃহস্পতিবার বেলারুশে 3 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। সেই সঙ্গে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আবারও বসার আশা জানিয়েছে দুই পক্ষই। বৈঠক শেষে এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াক জানান, দ্বিতীয় দফায় বৈঠক শেষ। এবারও আশানুরূপ কোনো ফল পাওয়া না গেলেও বেসামরিক লোকদের সরিয়ে নিতে যৌথভাবে মানবিক করিডোর খুলে দিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষদের জন্য ওষুধ ও খাবার সরবরাহের বিষয়টিও নিশ্চিতে সম্মত হয়েছে। কিছু নির্দিষ্ট এলাকায় অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলেছি আমরা, আগামীতে আবারও আলোচনা হবে। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রতি ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রুশ আক্রমণের 8ম দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ন্যাটোর প্রতি তিনি বলেন, ইউক্রেনের আকাশসীমাকে নো ফ্লাই জোন ঘোষণা করার ক্ষমতা যদি আপনাদের না থাকে তাহলে আমাকে যুদ্ধবিমান দেন। জেলেনস্কি বলেন, আমরা যদি নিশ্চিহ্ন হয়ে যাই তাহলে ঈশ্বর না করুন লাটভিয়া, লিথুনিয়া ও এস্তোনিয়াও হবে পরের লক্ষ্য। সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা রাশিয়ায় হামলা করছি না এবং এমন কিছু পরিকল্পনা আমাদের নেই। আপনি আমাদের কাছ থেকে কি চান? আমাদের মাটি ছাড়ুন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা এই যুদ্ধ থামানোর একমাত্র উপায়। জেলেনস্কি আরও বলেন, আমার সঙ্গে আলোচনায় বসুন। রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে অগ্রসর হচ্ছে। এই সেনাবহরে ইউক্রেনের বিমান বাহিনী তুরস্কের ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর উঠে আসার পর প্রশ্ন উঠেছে, তুরস্ক ইউক্রেনকে ড্রোন সহায়তা দিয়েছে কিনা। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বিষয়টি খোলাসা করেছেন। বৃহস্পতিবার তুরস্কের এই মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন তাদের মনুষ্যবিহীন বায়রাক্তার TB2 ড্রোন কিনেছে, তাদেরকে সহায়তা দেওয়া হয়নি। তুরস্ক মূলত রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গেই সম্পর্ক রেখে চলে। রাশিয়ার সঙ্গে দেশটির প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি রয়েছে। অন্যদিকে কিয়েভের সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলে আঙ্কারা। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তুরস্ক উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা নিয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ভুল করছেন বলে সাবধান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে ফোনালাপে একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। এক ফরাসি মুখপাত্র জানান, ম্যাক্রো বলেন, পুতিন নিজেকে গুলিয়ে ফেলেছেন এবং কিয়েভ সরকারকেও বিপদে ফেলেছেন। তিনি বলেন, এই যুদ্ধ রাশিয়াকে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন করবে। এদিকে পুতিন বলেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করে একটি নিরপেক্ষ অবস্থানে নিয়ে যাওয়াই রাশিয়ার লক্ষ্য, আর এ লক্ষ্য রাশিয়া অর্জন করবে, তা পরিস্থিতি যাই হোক বা যা কিছুই ঘটুক না কেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ফোনে বৃহস্পতিবার একথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে দুই নেতার ফোনালাপের বিষয়গুলো প্রকাশ করা হয় বলে জানায় বিবিসি। দুই নেতা প্রায় 90 মিনিট ধরে কথা বলেন। ফিলিস্তিনি সংকটের অবসান হলে সৌদি আরবের সম্ভাব্য মিত্র হতে পারে ইসরায়েল। বৃহস্পতিবার সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান এমন দাবি করেছেন। তিনি বলেন,
ইসরায়েলকে আমরা সম্ভাব্য মিত্র হিসেবে দেখছি, কিন্তু তার আগে ফিলিস্তিনি সংকটের অবসান ঘটাতে হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভুল বুঝলেন কিনা তা নিয়ে তিনি কোনো পরোয়া করেন না। বাইডেনের আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, বলেন তিনি। মার্কিন দ্য আটলান্টিক ম্যাগাজিনে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিন সালমান এই মন্তব্য করেন। সৌদি আরবের নিরঙ্কুশ রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু 2021 সালে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের মানবাধিকার রেকর্ড এবং ইয়েমেন যুদ্ধে দেশটির জড়িত থাকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মিনস্ক ও মস্কোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘের অস্ত্র নিয়ন্ত্রণ বৈঠক থেকে সতর্ক বার্তা দেয় দেশটি। ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য প্রতিবেশী মিত্র বেলারুশকে ব্যবহার করছে মস্কো। এ অবস্থায় বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন না করতে দুই দেশের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনে আক্রমণের এক সপ্তাহের মধ্যেই দেশের পরমাণু অস্ত্র দলকে তৈরি রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আর দেরি না করে পারমাণবিক অস্ত্ররোধী বিমানের প্রথম পরীক্ষা ফ্লাইট সেরে ফেলল আমেরিকা। যেন পরোক্ষ মস্কোকে বুঝিয়ে দেওয়া হলো সম্ভাব্য পরমাণু যুদ্ধের জন্য তৈরি আছে আমেরিকা। লেবাননের প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টির প্রধান ও প্রখ্যাত লেবানি নেতা ওয়ালিদ জুমরাত বলেছেন, রাশিয়ার মতো ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বিষয়ে ওয়ালিদ জুমরাত এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। কেন আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে না তার সমালোচনা করেছেন ওয়ালিদ জুমরাত। তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, তারা রাশিয়ার উপর এত দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করলেও কেন ইসরায়েলের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। ইউক্রেনে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে পুতিন বাহিনী। হামলাকারী হতাহত রুশ সেনাদের বহনকারী রাশিয়ান অ্যাম্বুলেন্সের সারি বলে দিচ্ছে কী পরিমাণ প্রতিরোধের মুখোমুখি হচ্ছে তারা। বাস আকৃতির 60টি অ্যাম্বুলেন্সে ওই সারি মঙ্গলবার পৌঁছেছিল বেলারুশের প্রধান হাসপাতালে। ইউক্রেন থেকে 30 মাইল দূরে হাসপাতাল সংলগ্ন স্থানীয় বাসিন্দা এবং চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, অ্যাম্বুলেন্স বহর প্রমাণ করেছে কিয়েভের চারপাশে শক্তিশালী প্রতিরোধের মুখে থমকে গেছে রুশ আগ্রাসনের চেষ্টা। হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, দক্ষিণ বেলারুশের গোমেল অঞ্চলে অবস্থিত হাসপাতালটিতে সোমবার থেকে আসতে শুরু করেছে আহত রুশ সেনারা। হাসপাতাল ছেড়ে যাওয়া একজন বেলারুশিয়ান জানিয়েছেন, চিকিৎসকরা হাসপাতালের পুরো সার্জিক্যাল উইং বেসামরিকদের জন্য বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে হতাহত রুশ সেনাদের সংখ্যা নিয়ে শুরু থেকে লুকোচুরি খেলছে মস্কো। প্রকৃত সংখ্যা প্রকাশ করতে চাননি ক্রেমলিন। পশ্চিমাদের ঘনিষ্ঠ হতে যাওয়া ইউক্রেনকে শিক্ষা দিতে হুমকি ধামকির পর শেষ পর্যন্ত সর্বাত্মক সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। গত 8 দিন ধরে চলা এই সংঘাত থেকে মস্কোকে নিবৃত্ত করতে নানা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে একঘরে করে ফেলা। একের পর এক নিষেধাজ্ঞার মুখে পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে রকেটের ইঞ্জিন সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। ইউক্রেনের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজে বিমান হামলার পর ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নাবিক ও প্রকৌশলীদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ খবর জানিয়েছেন। তিনি জানান, ইউক্রেনের আলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজটিতে থাকা 28 জন নাবিক ও প্রকৌশলীকে ওই বন্দর থেকে 2 কিলোমিটার দূরের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সবাইকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশে 700 কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব। ওই বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দ্বিপাক্ষীয় সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান গতকাল দুপুরে দূতাবাসের সংবাদ সম্মেলনে একথা জানান। রাষ্ট্রদূত ইসা আরও বলেন, দুই দেশের মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক আলোচনায় অংশ নিতে আগামী 16 মার্চ সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।